দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে শুরুতে শিরোনামগুলো জানিয়ে দেব আপনাদের। সুশাসন ফেরাতে ব্যাংক খাতে চলছে সংস্কার কার্যক্রম, বন্ধ হয়েছে ঋণের নামে লুটপাট, আস্থা বেড়েছে আমানতকারীদের। চাল নিয়ে কাটছে না নৈরাজ্য, বড় বড় কল মালিকদের গুদামে বিপুল ধানের মজুত, ব্যবস্থা নেই প্রশাসনের। ধানের রহস্য যদি খুঁজে বের না করতে পারে সরকার, সেক্ষেত্রে চাউলের বাজার নিয়ন্ত্রণ আনতে পারবে না। এমন ব্যবসায়ীদের কাছে লক্ষ লক্ষ মন ধান স্টক আছে। সারা বাংলাদেশেই একটা ঘোষণা দেওয়া দরকার, লাইসেন্সারি ব্যবসায়ী ব্যতীত কেউ কোথাও ধান মজুত করতে পারবে না। কয়েক সপ্তাহ পর আবারও নিম্নমুখী ধারায় পুঁজিবাজার, কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর, লেনদেনে ভাটা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় একগুচ্ছ সংস্কারের উদ্যোগ চলছে, যার ইতিবাচক প্রভাব দৃশ্যমান। বন্ধ হয়েছে ঋণের নামে লুটপাট, আস্থা বেড়েছে সাধারণ আমানতকারীদের মাঝে। সংস্কারে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমে সন্তুষ্ট বিশ্লেষকরাও। তারা বলছেন যে কালক্ষেপণ না করে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারায় সুশাসনের অগ্রগতি চোখে পড়ার মতো। শক্তিশালী আর্থিক খাত গড়ে তুলতে সংস্কার তৎপরতা অব্যাহত রাখার পরামর্শ তাদের। পতিত হাসিনা সরকারের আমলে সবচেয়ে বেশি অনিয়ম হয় ব্যাংকিং খাতে। প্রভাবশালীদের লুটপাটে খাদের কিনারে চলে যায় বেশ কয়েকটি ব্যাংক। দায়িত্ব নিয়েই ব্যাংকিং খাতের লুটপাট বন্ধ এবং সুশাসন প্রতিষ্ঠায় উদ্যোগ নেন বর্তমান গভর্নর। বছর জুড়েই চলমান ছিল সংস্কার কার্যক্রম। শুরুতে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয় 14টি ব্যাংকের। ব্যাংকিং খাত পুনর্গঠন এবং আর্থিক ভিত্তি শক্তিশালী করতে গঠন করা হয় টাস্কফোর্স। আর্থিক অবস্থা জানতে সম্পদ মূল্যায়ন করা হয় 6টি দুর্বল ব্যাংকের। একীভূতকরণে প্রণয়ন করা হয় ব্যাংক রেজুলেশন অ্যাক্ট। এ বিষয়ে একটি বিভাগও গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি ঋণ নির্ধারণে চালু করা হয়েছে আন্তর্জাতিক মানদণ্ড। কেন্দ্রীয় ব্যাংকের এসব উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ব্যাংকিং খাতটাই স্পেসিফিক্যালি বলতে গেলে সেখানেই অনেক দৃশ্যমান সংস্কারের উদ্যোগ দেখা যাচ্ছে। তুলনা করি অন্যান্য খাতের সাথে, তাহলে এই ব্যাংকিং খাতে কিন্তু অনেক অগ্রগতি হয়েছে এবং আমার তো মনে হয় যে কালক্ষেপণ না করে যতটা সম্ভব দ্রুততার সাথে করা হয়েছে। সামগ্রিকভাবে কিন্তু অগ্রগতি এই সংস্কারের পথে যাচ্ছে। কিন্তু যেটা বললাম যে এটা তো আসলে একটা অনেক দিন ধরেই চলবে এই সংস্কারটা। রেজিম পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু গভর্নেন্স অনেক ইমপ্রুভ করে গেছে। লক্ষণীয়ভাবে যে জিনিসগুলো সেন্ট্রাল ব্যাংক করেছে সেটা হচ্ছে এই যে এতগুলো ব্যাংকের বোর্ড রিস্ট্রাকচার করে দিয়েছে। আবার এখন এনপিএল ক্যালকুলেশনটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী করতেছে। ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স একটা করছে। তো এই সবগুলো কিন্তু ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট রাখা শুরু করে যাওয়া। সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে ব্যাংক কোম্পানি আইন এবং বাংলাদেশ ব্যাংক অর্ডারেও। কেন্দ্রীয় ব্যাংক বলছে সংস্কারের প্রতিটি উদ্যোগেরই অগ্রগতি আছে। আইন না থাকায় এর আগে একীভূতকরণের উদ্যোগ সফল হয়নি বলেও জানান মুখপাত্র আরিফ হোসেন খান। আরবিএস ইন্ট্রোডিউস করছে, রিস্ক বেসড সুপারভিশন। এই সুপারভিশনের মাধ্যমে আগে আমরা কোনো একটা ব্যাংকের ক্ষেত্রে রিয়েক্টিভ মেজার নিতাম, এখন করছি প্রোয়েক্টিভ। আগে থেকে আমরা সাবধান করে দিচ্ছি, তোমার কিন্তু এইখানে দুর্বলতা দেখা দিচ্ছে, এখনই তুমি রেকটিফাই করো, অন্যথা ভবিষ্যতে তোমাকে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে। ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স জারি করা হয়েছে, যার মাধ্যমে মার্জার সব বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার আইনি ভিত্তি তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ইতিবাচক উদ্যোগের ফলে ব্যাংকিং খাত এখন অনেকটাই স্থিতিশীল বলেও জানায় নিয়ন্ত্রক সংস্থা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বিদায়ী অর্থ বছরের চতুর্থ প্রান্তিক এপ্রিল জুনে দেশ থেকে 911 কোটি মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রফতানি হয়েছে। এই রফতানি তার আগের জানুয়ারি মার্চ প্রান্তিকের তুলনায় 12% কম। তৈরি পোশাক রফতানি কমে যাওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের কর্মবিরতিকে দায়ী করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের এক
প্রতিবেদনে। তৈরি পোশাক রফতানির উপর কেন্দ্রীয় ব্যাংক ত্রৈমাসিক প্রতিবেদনটি প্রকাশ করে। এতে বলা হয়েছে, গত এপ্রিল-জুন প্রান্তিকে তৈরি পোশাক খাত বেশ কিছু গুরুতর সমস্যার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ছিল বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং বাণিজ্য নীতির পরিবর্তন, যা ওই প্রান্তিকে রফতানির দক্ষতাকে দুর্বল করে দেয়। নীতিগত পরিবর্তনের মধ্যে অন্যতম ছিল যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর 37%, যদিও পরে কমে হয়েছে 20% পাল্টা শুল্ক আরোপ। তখন পর্যন্ত সেটি কার্যকর না হলেও তা ক্রয়াদেশ স্থগিত এবং অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছিল। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, এনবিআর-এর কর্মকর্তা কর্মচারীদের ধর্মঘটের কারণে শুল্কায়ন প্রক্রিয়ায় দেরি হয়, যা পণ্যের চালান প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে, সময়মতো পণ্য পাঠানোকে উল্লেখযোগ্যভাবে ব্যাহত করে। কুষ্টিয়ায় চালের বাজারে কাটছে না কোনো কিছুতেই নৈরাজ্য। অভিযোগ, ধান ব্যবসায়ীদের কাছে জিম্মি বাজার ব্যবস্থাপনা। চাষিদের ধান উঠেছে চালকল মালিকদের গুদামে। আবার পাটের বস্তা, পলিশ এবং রাইস ব্র্যান অয়েলের মূল্যবৃদ্ধি ফেলেছে প্রভাব। প্রশাসনের সাফাই, বাজার তদারকি চলছে। চালের দাম বাড়ে কেন? ভুক্তভোগীদের অভিযোগ, ধানের দাম বেশি থাকায় এই বাণিজ্য। চালের বাজারে সিন্ডিকেট দেখলেও ধানের বাজার দেখার কেউ নেই। কৃষকের কাছে কিন্তু ধানটা ন্যায্য মূল্যে নিয়ে আসতেছে, কিন্তু মিল মালিকরা এক্ষেত্রে চালের দামটা বৃদ্ধি করে রাখছে। ধানের রহস্যটা খুঁজে বের করতে হবে। ধানের রহস্য যদি খুঁজে বের না করতে পারে সরকার, সেক্ষেত্রে চাউলের বাজার নিয়ন্ত্রণ আনতে পারবে না। চালকল মালিকরা ধান সংগ্রহ করে স্থানীয় বাজার সহ দেশের নানা প্রান্ত থেকে। স্থানীয় বাজারে ধানের মূল্য কম থাকলেও কমেনি চালের বাজার। খাজানগরের যারা মেলালরা মিলে কিনে নিয়ে যায়, ওরাও ডাইরেক্ট এসেও কেনে, আবার আমরা তাদের কাছেও বেশি ধান বাজার থেকে কিনে আড়তে রাখে, আর বাজার থেকে বের করে আমরা অটো মিলে নিয়ে যাই। স্থানীয় বাজার থেকে বিভিন্ন সময় কেনা হয় এই মিনিকেট নামের যে সরু ধান, সেই ধানটি ক্রয় করে এখানে প্রায় শতাধিক আড়তদার রয়েছে, তাদের আড়তে রাখা হয় এবং সেখান থেকেই অটো রাইস মিলগুলোতে এই ধানগুলো সরবরাহ করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, শুধু ধানের দাম বেশি হওয়ায় চালের দাম বাড়েনি, রয়েছে আরও কিছু কারণ। দাম কমেছে চাল ছাঁটাই ও পলিশের, বেড়েছে পাটের বস্তার মূল্য, যার প্রভাব পড়েছে চালের উপর। চাউলের ছাটা যেটা বলেন বা হোয়াইট গোল্ড তেল বলেন, তেলের উপর নির্ভর করে সবচেয়ে চাউলের বাজার বেশি, কারণ আপনি ওইটার দাম যখন হাই থাকবে তখন মিলাররা আপনি কম রেটে চাউল আরামসে পাবেন। দেশের বড় বড় চালকল মালিকদের গুদামে বিপুল পরিমাণ ধানের মজুত, তবে সেখানে নিরুপায় প্রশাসন। এমন এমন ব্যবসায়ীদের কাছে লক্ষ লক্ষ মন ধান স্টক আছে, তারা সারা বছরে ধান মিল চালায় না, তারা ধান বিক্রি করে। এগুলো তো আপনাদের মিলাররাই? মিলারাই, আমাদের কিছু কিছু বড় কর্পোরেটররা, তাদের কাছে সরকারের লোগো যাবে না। মূলত যারা ধানের আড়তদারি করে তাদের ঘরে আপনি 1 কেজি ধানও পাবেন না। তারা আজ কিনবে, কেনার আগেই বিক্রি করে দেয় যে ভাই আজকে ধানের বাজার এত কিনবো কিনা। যদি মিলাররা আমাদের অর্ডার দেয় যে ঠিক আছে আমি নিলাম, আপনি কিনেন, তাহলে আমরা বাজার থেকে কিনে ওদিনকেই সাপ্লাই দিয়ে দিই মিলে। অতীতের অনেক পদক্ষেপই কোনো কাজে আসেনি দেশের ধানের বাজারে। এখন যেন আরও বেপরোয়া। ধান ব্যবসায়ীদের কাছে এক প্রকার জিম্মি সরকারের বাজার ব্যবস্থাপনা। কর্পোরেট কোম্পানিগুলো এই যে 8-10 বছর এই ধান চাউলে আসার পরে বাজার আগে অস্থির থাকলেও এই রকম অস্বাভাবিক হতো না। এরা আসার পরে অস্বাভাবিক হয়ে যাচ্ছে কেন? এরা মার্কেটে যখন নামছে, যে বাজারে ধান আমদানি হয় 200 গাড়ি, সেখানে সে কিনতে যাচ্ছে 400 গাড়ি। সরকারি লাইসেন্স ছাড়া অন্য কেউ ধান চালের মজুত করতে পারবে না দেশ জুড়ে, এমন ঘোষণার দাবি জানালেন এই কর্মকর্তা। লাইসেন্স নাই, অর্থাৎ কৃষি বিপণন অধিদপ্তর যাকে লাইসেন্স দেয়নি, একজন বেকার যুবক সে যদি মনে করে আমি ধান কিনে 1 বছর আটকায় রাখবো, এটা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং এটা ইন এ বডি সারা বাংলাদেশেই একটা ঘোষণা দেওয়া দরকার যে এখন থেকে কারোর, অর্থাৎ লাইসেন্সধারী ব্যবসায়ী ব্যতীত কেউ কোথাও ধান মজুত করতে পারবে না। খাজানগর দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম, যেখানে অটো এবং হাস্কিং মিলের সংখ্যা প্রায় 3 শতাধিক। ধান সিন্ডিকেট জায়েজ করতে চালকল মালিকদের নানা রকম যুক্তি আর সরকারের উচ্চ পর্যায়ের অব্যবস্থাপনার ফলাফল এসে পড়ে এসব খুচরা বাজারের সাধারণ ক্রেতাদের উপরে। বছরের পর বছর ধরে কোনোভাবেই ভাঙা যায়নি এই সিন্ডিকেট। তবে সাধারণ মানুষ বলছেন, কবে ভাঙবে এই ধানের সিন্ডিকেট, যার ফলে কমতে পারে খুচরা পর্যায়ে চালের মূল্য। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া।
হিলি স্থলবন্দরের কার্যক্রম পরিদর্শন করছেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। এই বিষয়ে সেখানকার বিস্তারিত তথ্য আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে জেনে নিতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী মুরাদ ইমাম কবির। কবির, অবকাঠামো উন্নয়নে তিনি আসলে কি ধরনের বার্তা দিয়েছেন? স্মৃতি, আজকে ঠিক 11টার দিকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন এবং কর্তৃপক্ষের চেয়ারম্যান হিলি স্থল বন্দরে আসেন। আসার পরে তারা বন্দরের যে কার্যক্রম রয়েছে, অপারেশনাল যে কার্যক্রম রয়েছে পরিদর্শন বিভিন্ন দপ্তর করে দেখেন। এই মুহূর্তে কর্তৃপক্ষ, বন্দরের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে, কাস্টমসের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে সাথে এই মুহূর্তে বৈঠক চলছে। আমরা এই মুহূর্তে একটু কথা বলতে চাই যে আজকে যেহেতু স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিলি স্থল বন্দরে এসেছে, তো ব্যবসায়ীদের পক্ষ থেকে কি কি বিষয়ে তুলে ধরা হবে তার কাছে, এই বিষয়ে আমরা একটু জানতে চাই। আমার কাছে এই মুহূর্তে হিলি স্থল বন্দরের এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান রয়েছে। আমি তার কাছে একটু জানতে চাই যে আপনারা আজকে উপদেষ্টা মহোদয়ের কাছে কি কি বিষয়ে বলবেন। ধন্যবাদ। আজকে আমাদের হিলি স্থল বন্দরের যে উপদেষ্টা মহোদয় উনি আসছেন এবং বন্দরের যে চেয়ারম্যান মহোদয় উনি আসছেন। আমাদের আমদানি রপ্তানিকৃত পণ্যাদি এখানে খালাস করবার প্রাককালে যে সমস্যাগুলো সৃষ্টি হয়, সেই সমস্যাগুলো আমরা ব্যবসায়ী মহল থেকে আমরা তুলে ধরব। ইতিমধ্যেই আপনারা জানেন যে বিশেষ করে বাল্ক আকারের যে আইটেমগুলো, পাথর, কয়লা, ছাই এবং অ্যাশ সহ বাংলাদেশের প্রতিটা স্থল বন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষ করে গভর্নমেন্টের সবগুলো নিজস্ব ইয়ার্ডে ভারতীয় গাড়িগুলা খালাস করে। কিন্তু আমাদের এখানে সুযোগ না থাকবার কারণেই আমরা এখানে রাজস্ব থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আর বিশেষ করে আমাদের লেবার শ্রেণী থেকে শুরু করে ব্যবসায়ীরা সবাই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। তো এখানে বিশেষ করে পোর্টের মধ্যে যে অব্যবস্থাপনা রয়েছে, সেটার সমস্যা, রাস্তাঘাটের সমস্যা এবং এখানে পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্টস না থাকার কারণে বিশেষ করে ক্যাপিটাল মেশিনারি যেসবগুলো আনা হয় এবং কেমিক্যাল আইটেম যেগুলো আনা হয়, সেগুলা লোড আনলোডের যে ইনস্ট্রুমেন্টগুলা সেগুলো এখানে নেই, যার কারণে আমদানিকারকেরা এই পোর্টটা ব্যবহার করতে নিরুৎসাহিত বোধ করে। তাই আমরা আশা করি যে আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের উপদেষ্টা এবং চেয়ারম্যান মহোদয় কথা বলবেন। আমরা এই সমস্যা। ধন্যবাদ। আসলে ধন্যবাদ। স্মৃতি, আপনি শুনছিলেন যে আসলে ব্যবসায়ীদের পক্ষ থেকে এই বিষয়গুলো তুলে ধরা হবে এবং আজকে এখন এই মুহূর্তে ব্যবসায়ীদের সাথে, বন্দর কর্তৃপক্ষদের সাথে আলোচনা চলছে। এরপরেই ব্যবসায়ীদের সাথে বৈঠক চলবে, সেখানে আসলে বিষয়টি আরো পরিষ্কার হবে। স্মৃতি, তখন আপনার মাধ্যমে জানতে পারবো আমরা। অনেক ধন্যবাদ কবির আপনাকে। স্থবিরতা দেখা দিয়েছে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে। ব্যবসায়ীদের দাবি যে ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনেই মূলত আমদানি রফতানি বাণিজ্যে ধস নেমেছে সেখানে। কর্মহীন হাজারো শ্রমিক, যদিও বন্দর কর্মকর্তাদের দাবি যে স্বাভাবিক হয়েছে সেখানকার পরিস্থিতি। মেঘালয়ের পাহাড়ের পাদদেশে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর। নেই শ্রমিকদের হাঁকডাক, কর্মচাঞ্চল্য, পড়ে আছে আমদানিকৃত পাথরও। স্থলবন্দরটি দিয়ে ভারত থেকে আমদানি হয় কয়লা, পাথর সহ প্রায় 23টি পণ্য, আর রফতানি হয় প্লাস্টিক পণ্য, লুঙ্গি সহ আরও কিছু সামগ্রী। ব্যবসায়ীদের দাবি, গত বছরের 5 আগস্টের পর থেকেই কমেছে বাণিজ্য। মাস দুয়েক ধরে ধস নেমেছে আরও। বিশেষ করে 5 তারিখের পর থেকে ঠিকাদার টোটালি কাজ কাম বাদ দেওয়ার মতোই, মানে 100%-এর মধ্যে 25% এসে গেছে কর্মসংস্থান। আমাদের শ্রমিক কাজ পাইতেছে না। এখন দিন দিন যে অবস্থা চলতেছে, আমরা মানে ক্যাশ মানে ভাঙ্গা খাওয়া অবস্থা, মানে ইনভেস্ট মানে আমার সব খালি নিজ দিকে, মানে নিম্নমুখী। আমদানিকৃত পাথর বিক্রি প্রায় বন্ধের পথে। এতে বিপাকে বন্দর নির্ভর ব্যবসায়ীরা। কাজ না থাকায় বেকার হাজারো শ্রমিক। কোনোরকম পাথর নামে না, এরকম অবস্থায় চলতেছে। বেচকিনও নাই পাথরের বেচকিন যখন শুরু হইতো তখন আমরা কাজকর্ম করতে পারতাম, এখন তো পাথরও বেচকিন নাইকা। আমাদের ব্যবসার যে পরিস্থিতি বর্তমানে, আমাদের অবস্থা খুব খারাপ। দেশে কোনো কাজ কাম হয় না। কোটি কোটি টাকা ইনভেস্ট করে বন্দরটা করছে, এদিকে যদি দৃষ্টি না দেয় তাহলে বন্দরটা হঠাৎ করে একবারেই বন্ধ হয়ে যাবে। বন্দর কর্মকর্তাদের দাবি, গত বছর রাজস্ব আদায় কম হলেও এখন তা বেড়েছে। স্বাভাবিক হয়েছে আমদানি রফতানি বাণিজ্য।
কুলগাঁও দিয়ে গভর্নমেন্টের 23টা পণ্যের আমদানির অনুমতি থাকলেও ব্যবসায়ীরা আসলে ভারতীয় বোর্ডার স্টোন আর ভুটানের বোর্ডার স্টোন এবং স্টোন চিপস এই 3টা পণ্য সাধারণত তারা আমদানি করে থাকে। আসলে আমাদের কোনো আপত্তি নেই। প্রায় 14 একর জমিতে নির্মিত নাকুগাঁও স্থলবন্দর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 2015 সালে। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। দর্শক, আপনাদেরকে এবার জানিয়ে দেব সাপ্তাহিক পুঁজিবাজারে খবরাখবর। কয়েক সপ্তাহ চাঙ্গাভাবের পর আবারও পতন হলো পুঁজিবাজারের সূচকে। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের সাথে কিন্তু কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। এছাড়াও সপ্তাহের ব্যবধানে সার্বিক লেনদেন কমেছে সেখানে প্রায় 550 কোটি টাকার মতো। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচকেও কিন্তু একই ধারা অব্যাহত রয়েছে, সেখানেও কিন্তু সূচকের পতন আমরা দেখতে পেয়েছি। প্রথমে ডিএসসির খবরাখবর এক নজরে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই আমরা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক প্রায় 35 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5408 পয়েন্টে। কমেছে ডিএস 30 এবং ডিএসসি এস সূচক। গেল সপ্তাহে সার্বিক লেনদেনের পরিমাণ কমেছে, হাত বদল হয়েছে সেখানে 3645 কোটি টাকার শেয়ার। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল 4194 কোটি টাকার শেয়ার। হাত বদল হওয়ার প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে সেখানে 138টি, কমেছে 227টি এবং অপরিবর্তিত রয়েছে মাত্র 30টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন, হাত বদল হয়েছে মোট 34 কোটি 91 লাখ টাকার শেয়ার এবং 33 কোটি টাকার কিছু বেশি লেনদেন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক এবং তৃতীয় অবস্থানে দেখতে পাচ্ছি যমুনা ব্যাংকে। একই সাথে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আমরা দেখতে পাচ্ছি সিএসিতে মূল সূচক যেটি সিএসপি সেটি 0.60% কমে দাঁড়িয়েছে 15,193 পয়েন্টে। কমেছে সিএসএক্স এবং সিএসি 30 সূচকও। লেনদেন হওয়া 314টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 160টি, কমেছে 134টি এবং অপরিবর্তিত ছিল মাত্র 18টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সিএসিতে গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল এনসিসি ব্যাংক, মোট 30 কোটি 90 লাখ টাকার শেয়ার হাত বদল হয়েছে 21 কোটি 13 লাখ টাকা কিছু বেশি লেনদেনে। পরে অবস্থানে রয়েছে অরিয়ন ইনফিউশন এবং তৃতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক আমরা দেখতে পেয়েছি। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।